গল্প বলার ঠেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প জোড়া খবরে জহরত। রচনা পাঁচকড়ি দে, আবহ সুকমল মুখার্জি, সম্পাদনা অপু আইচ। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন জোড়া খবরে জহরত। 1880 সালের জুন মাসের ঘটনা। ঘটনা একটা নয়, দুটো বিস্ময়কর খবরের জেরে ক্ষুদ্র শহর শ্রীরামপুরে মহা হইচই পড়ে গেল। প্রথম ঘটনাটি হল একটি চুরির ঘটনা। যে সে চুরি নয়, বিখ্যাত ধনী ঈশ্বর জনার্দন বসুর বাড়ি থেকে হীরা জহরত চুরি। খবরে প্রকাশ, বৈঠকখানা ঘরের জানলা ভেঙে চোর বাড়ির ভেতর ঢোকে এবং ঈশ্বর জনার্দন বসুর কন্যা সুহাসিনীর ঘরের সিন্দুক ভেঙে যাবতীয় হীরা জহরত মণিমুক্তা এবং অলঙ্কারাদি সমস্তই চুরি করে চম্পট দেয়। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। সেই সঙ্গে সুহাসিনী দেবী বহুমূল্য পুরস্কার ঘোষণা করায় কলকাতা থেকে দক্ষ ডিটেকটিভও চলে এসেছেন। এই জনার্দন বসুর যে বহুমূল্যের হীরা জহরত ছিল তা সকলেই জানত, কারণ তার পিতা সৈনিকদের রসদ সরবরাহের কাজ করতেন। ভরতপুর যখন ইংরেজরা দখল করে, তখন ভরতপুরের রাজার বেশ কিছু হীরা জহরত তাঁর হাতে এসে পড়েছিল। সুতরাং তাঁর ঘরে যে পরিমাণ জহরত ছিল, বাংলাদেশে আর কারো ঘরেই তা ছিল না। সেই সমস্ত বহুমূল্য হীরা জহরতই চুরি গেছে। ফলে এই সংবাদে শ্রীরামপুর যে চঞ্চল হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি। এই ঘটনার ঠিক পরে পরেই আর একটা ঘটনা ঘটে গেল। এই খবরও সংবাদপত্রে প্রচারিত হল। নরহরিবাবু শ্রীরামপুরের একজন সম্ভ্রান্ত মানুষ। তার অনেক রকমের ব্যবসা। তার কন্যা ইন্দুবালা বাড়ির ভৃত্য গোপালের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন। এই সংবাদে সবাই একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। ক্রোধে উন্মত্ত প্রায় নরহরিবাবু বলেছেন, এই দুর্বৃত্ত ভৃত্যকে ধরে উপযুক্ত শাস্তি দিতে যত টাকা লাগে তিনি খরচ করতে রাজি আছেন। খবর পাওয়া গেছে এই কাজের জন্য তিনি একজন দক্ষ গোয়েন্দা নিযুক্ত করেছেন। জনার্দনবাবুর বাড়ি থেকে সুহাসিনীর জহরত চুরি এবং নরহরিবাবুর বাড়ি থেকে তাঁর কন্যা ইন্দুবালার নিরুদ্দেশ হয়ে যাওয়া, এই দুটো ব্যাপার নিয়ে পথে ঘাটে মাঠে চর্চা চলতে লাগলো। কিন্তু কেউই কোনো মীমাংসায় আসতে পারল না এবং চুরি যাওয়া জহরত কিংবা ইন্দুবালা বা ভৃত্য গোপাল কারোরই কোনো সন্ধান পাওয়া গেল না।
যার বাড়ি থেকে জহরত চুরি হয়েছে সেই জনার্দন বাবুর বিশাল 7 মহলা বাড়ি। এই বাড়িতে তার একমাত্র কন্যা সুহাসিনী বৃদ্ধা পিসির সঙ্গে বাস করছেন। সুহাসিনী বিধবা। 5 বছর হল তার স্বামী মারা গেছেন। তার একটি 7 বছরের পুত্র আছে। জনার্দন বাবুর মৃত্যুর পর বর্তমানে সুহাসিনী তার সমস্ত সম্পত্তির অধিকারিণী হয়েছেন। সুহাসিনীর বয়স এখন 27। তার মামা ডাক্তার বরেন্দ্রনাথ তার সম্পত্তির দেখাশোনা করেন। চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ইন্সপেক্টর সদল বলে সুহাসিনীর বাড়িতে এসে উপস্থিত হলেন বটে, কিন্তু তাঁদের ভাবসাব দেখে সুহাসিনীর মামা ডাক্তার বরেন্দ্রনাথ খুব একটা ভরসা পেলেন না। পুলিশ চলে যাওয়ার পরেই তিনি তার বিশেষ বন্ধু ডিটেকটিভ মোহনলালকে কলকাতায় টেলিগ্রাম করে দিলেন। সেদিনই সন্ধেবেলায় বাড়ির উঠোনে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে বরেন্দ্রনাথ তার ভাগিনী সুহাসিনীর সাথে কথা বলছিলেন। সুহাসিনী বললেন, মামা, আপনার সেই ডিটেকটিভ তো এখনো এলেন না? বোধহয় সে এখন কলকাতায় নেই, হয়তো অন্য কোনো কাজে কলকাতার বাইরে কোথাও গেছে। না মানে মাঝে মাঝেই তো তাকে বাইরে যেতে হয়, তবে আমার টেলিগ্রাম পেলে নিশ্চয়ই আসবে। এলেই বাঁচি। তাহলে তো আমাকে এখনই হাজির হতে হয়। গলার আওয়াজটা এলো গাছের ওপরের দিক থেকে। দুজনেই চমকে সরে দাঁড়ালেন। আর ঠিক তখনই গাছের ডাল থেকে একজন মাটিতে লাফিয়ে পড়ল। ডাক্তার বরেন্দ্রনাথ ক্রুদ্ধস্বরে বললেন, কে তুই? এখানে কি করছিস? সুহাসিনী ঘরে ঢুকে গেলেন। বরেন্দ্রনাথ যার পর নাই বিস্মিত হয়ে বললেন, আরে তুমি মোহনলাল? আরে বাপারি, এমন অদ্ভুত আবির্ভাব! কতক্ষণ গাছের উপরে ছিলে? অনেকক্ষণ। চিনতে পেরেছো, এই যথেষ্ট। চেহারায় কি আর চিনেছি গলার স্বরে। চেহারাটা দরকার মতো বদলাতে হয় যে। কিন্তু এভাবে আসবার মানে? ক্রমশ প্রকাশ্য। এখন দেখে কি মনে হচ্ছে বলো? দেখতে তো লাগছে কুলি মজুরের মতো। ঠিক। কাল থেকে এ বাড়িতে মজুরের কাজেই লাগবো। পরিচয়টা গোপন রাখা প্রয়োজন। তোমার অনুসন্ধান শুরু করবে কখন? অনুসন্ধান অনেক আগেই শুরু হয়ে গেছে। এখন কোনো একটা ঘরে চলো। দুজনে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। মোহনলাল বললেন, তোমার টেলিগ্রাম পেয়ে 10টার গাড়িতে এখানে এসেছি। শহরের লোকজনেরা এ সম্বন্ধে কে কি বলছে সেসবও শুনে নিয়েছি। তারপরে এই বাড়ির চারিদিকটাও ভালো করে দেখলাম। চাকরদের সঙ্গে আলাপ পরিচয় করে তাদের মনোভাবটাও জেনে নিলাম। তারপর গোপনে বাড়ির ভিতর ঢুকে ঘরগুলো সব দেখলাম। শেষে আরও কিছু দেখবার আশায় গাছের ওপর উঠে বসেছিলাম। কিন্তু এত কিছু করে পেলে কি? এই ক্লোরোফর্মের শিশি। আরে বাবা, এটা কিভাবে সংগ্রহ করলে? এটাই তো আমার কাজ। এখন আমি যা অনুমান করছি তা শোনো। চোরেরা এ বাড়িতে কাল রাত্রেই যে প্রথম এসেছিল তা নয়। এ বাড়িতে তারা আগেও এসেছিল। এই বাড়ির ঘাত ঘো তাদের জানা। কোন জানলাটা খুলতে সব থেকে সুবিধা হবে এটা তারা জানতো। সেই কারণেই ওই বৈঠকখানা ঘরের জানলা দিয়েই ঢুকেছে। তারা এটাও জানতো যে এই ঘরে রাতে কেউ থাকে না। বাড়ির বাইরেটা এবং ভেতরটা দুটোই তাদের ভালো রকম জানা ছিল। তারা এসেছিল খিড়কির বাগানের ভেতর দিয়ে। এ সবই তো তোমার অনুমান। আগে শুনে নাও। বৈঠকখানায় যে জিনিসপত্র তছনছ করেছে সে কেবল লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। তারা জানতো আসল জিনিস কোথায় আছে। এই ঘরের পাশেই সিঁড়ি। ওপরে উঠে গেলেই সুহাসিনী দেবীর ঘর। হয়তো ঘরের দরজা খোলা ছিল, অথবা দরজা খোলার যন্ত্র সঙ্গে এনেছিল। এরপর ঘরে ঢুকে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে বিনা বাধায় নিজেদের কাজ সেরে পালিয়েছে। এসেছিল নদীপথে এবং তারা ছিল দুজন। একজন বেশ লম্বা। ডাক্তার বরেন্দ্র বড় বড় চোখ করে মোহনলালের দিকে তাকিয়ে রইলেন। মোহনলাল বললেন, গঙ্গার ধারে আঘাটায়
কাল একটা নৌকো কেউ টেনে উপরে তুলেছিল। পাছে কেউ সন্দেহ করে, তাই সেখানে জঙ্গলের ভিতর ঢুকিয়ে রেখেছিল। টেনে তোলার দাগ থেকেই সন্দেহ হয়েছিল। না, দুজনেই এসেছিল, কেমন করে বুঝছো? জানলার পাশে পায়ের দাগ দেখেছি। এক জোড়া ছাপ, বেশ লম্বা। লম্বা লোকের পা সাধারণত লম্বাই হয়ে থাকে। আপাতত এই পর্যন্ত। এখন চলো, আজ রাতটা তোমার বাড়িতেই থাকবো। দুজনে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। পথে এসে মোহনলাল বললেন, দুজনে একসঙ্গে যাওয়াটা ঠিক হবে না। তুমি আগে যাও, আমি পরে আসছি। গোপনে ঢুকবো। ও হ্যাঁ, তোমার বাড়িতে মোম আছে ডাক্তার? হ্যাঁ আছে। কেন? সামনে লোক আসছে, এখন এগো। বরেন্দ্রনাথ দ্রুত ঘরের দিকে হাঁটা লাগালেন। প্রায় 1 ঘন্টা হলো বরেন্দ্রনাথ তার বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু মোহনলালের এখনো কোনো পাত্তা নেই। চিন্তিত মনে বাইরের দরজায় এসে দাঁড়ালেন। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে যদ্দূর দেখা যায় দেখলেন, কিন্তু মোহনলালের টিকিও দেখতে পেলেন না। অগত্যা আবার ঘরের ভিতরের দিকে পা বাড়ালেন। ঠিক সেই সময় পিছন থেকে তার কাঁধে কার হাত পড়ল। বরেন্দ্রনাথ চমকে ফিরে তাকালেন। দেখলেন মোহনলাল। ঘরে কেউ নেই তো? না, এতক্ষণ ছিলে কোথায়? তোমার বাড়িতেই। তুমি কানা তাই দেখতে পাওনি। তা ঠিক। এসো, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি। এই যেই তুমি মনে করিয়ে দিলে খিদেটা বেড়ে গেল। সত্যিই ভালো করে কিছু খাওয়া হয়নি। বসো বসো, এক্ষুনি ব্যবস্থা করছি। তাড়াহুড়ো নেই, তবে তোমার চাকর বাকরদের জন্য এ ঘরে ঢুকিও না। আমি পোশাক আশাকটা পাল্টে নেই। না, আমি নিজেই আনছি। খাওয়া দাওয়া শেষ করে একটা তৃপ্তির ঢেঁকুর তুলে মোহনলাল বললেন, এখন বেশ সুস্থ হলাম। ডাক্তার, এবার সেই মোম খানিকটা নিয়ে এসো। আচ্ছা, মোম নিয়ে কি করবে সেটা বললে না তো? আনোই না, দেখতেই তো পাবে। বরেন্দ্রনাথ খানিকটা মোম নিয়ে এসে বললেন, এই নাও তোমার মোম। আর কি লাগবে বলো? এটা গলাবার জন্য একটা বাটি লাগবে, এই আলোতেই গলিয়ে নেব। বরেন্দ্রনাথ একটা পিতলের বাটি আনলেন। মোহনলাল সেই বাটিতে মোম রেখে সেটা আলোর ওপর ধরে বললেন, একটা ছাঁচ নেব। তারপর পকেট থেকে ক্লোরোফর্মের শিশিটা বার করলেন। ডাক্তার, এই শিশিটা আসলে কিসের বলো দেখি? বরেন্দ্রনাথ শিশিটা হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, মনে হচ্ছে কোনো এসেন্সের শিশি। ঠিক কথা, বেশিরভাগ মহিলারাই এই এসেন্স ব্যবহার করে। হ্যাঁ, এরকম শিশি আমি আগেও দেখেছি। কিন্তু আমি ভাবছি চোরেরা এটা ফেলে গেল কেন? আমার ধারণা ওদের কাছে একটা চোরা লণ্ঠন ছিল। ক্লোরোফর্মের বন্দোবস্ত আগেই করে এনেছিল, কিন্তু ঘরে কোনো কাপড় না পেয়ে নিজের রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে সুহাসিনী দেবীর নাকে ধরেছিল। চোরের পকেটে রুমাল থাকে? ভদ্র চোর হলে থাকে বই কি। চোর মানেই ছোট লোক হতে হবে তার তো কোনো মানে নেই। ছোট লোক চোর ধরা বরং সহজ, ভদ্রলোক চোর ধরাই কঠিন। কারণ তারা লেখাপড়া জানে, বুদ্ধি আছে। তবুও বুদ্ধিমান লোকেরাও কিছু কিছু ভুল করেই ফেলে। এই যেমন রুমাল ফেলে যাওয়া। সম্ভবত শেষ মুহূর্তে তাড়াহুড়োতেই এগুলো ফেলে গিয়ে থাকবে। কিন্তু তাড়াহুড়ো করতে গেল কেন? আরও একটা ভাববার মতো জিনিস হচ্ছে ক্লোরোফর্মের ডোজ। ক্লোরোফর্ম এমন মাত্রায় ব্যবহার করেছিল যাতে সুহাসিনী ঘুমিয়ে পড়বে, কিন্তু তার কোনো শারীরিক ক্ষতি হবে না। ঠিকই বলেছ। মাত্রা বেশি হয়ে গেলে প্রাণহানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সাধারণ চোর হলে কি এত কিছু ভাবনা চিন্তা করবে? যাই হোক, ছাঁচটা তুলে নিয়ে এখন একটু বিশ্রাম করতে চাই। ঘুমটা খুব দরকার। বরেন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, তবে যে শুনেছি ডিটেকটিভদের আহার নিদ্রা নেই। ওসব কেবল গল্প উপন্যাসে। আমি এখন নাক ডাকিয়ে ঘুমাবো। এই বলে মোহনলাল চাদর মুড়ি দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে আবার কুলি মজুরের বেশ ধরে মোহনলাল সুহাসিনীর বাড়ির দিকে রওনা দিলেন।
বাড়ির কাছাকাছি এসে দেখলেন উল্টো দিক থেকে এক প্রৌঢ় ভদ্রলোক এই দিকেই এগিয়ে আসছেন। তাঁকে দেখেই মোহনলাল সুহাসিনীর বাড়িতে না ঢুকে বাড়ি ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে গেলেন। ভদ্রলোক তার পাশ দিয়ে চলে গেলেন। মোহনলাল আর চোখে নজর রেখে আপন মনেই বিড়বিড় করে উঠলেন, তাহলে ইনিও মাঠে নেমে পড়েছেন, কিন্তু কে ডাকলো কে? যেই ডাকুক খেলাটা এবার জমে যাবে। মোহনলাল খানিকটা এগিয়ে গিয়ে ফিরে তাকালেন। লোকটি তখন সুহাসিনীর বাড়ির ভেতর ঢুকছে। মোহনলাল আর তাকে দেখতে পেলেন না। এদিকে সেই লোকটি বাড়ির ভেতর ঢুকে একজন দাসীর হাত দিয়ে সুহাসিনীর কাছে একটা চিঠি পাঠালেন। চিঠি খুলে সুহাসিনী দেখলেন তার বাবার বন্ধু নীলরতন বাবুর চিঠি। চুরির খবর পেয়েই ইনি সুহাসিনীর বাড়িতে এসেছিলেন এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন চোর যাতে ধরা পড়ে তার জন্য কিছু একটা ব্যবস্থা তিনি করবেন। সুহাসিনী নীলরতন বাবুর চিঠিখানা পড়ল। একজন সুদক্ষ গোয়েন্দা পাঠাইলাম, ইনি খুবই বিচক্ষণ লোক, ইহাকে চুরির অনুসন্ধানে নিযুক্ত করিও। ইনি নিশ্চয়ই চোর ধরিয়া দিতে পারিবেন। ইহার নাম অবনীকান্ত দত্ত। সুহাসিনী দাসীকে ডেকে বললেন, বলে দে হ্যাঁ, আপনি তদন্ত করুন। অবনীকান্ত বাইরের ঘরে ছিলেন। ভিতরের দিকের দরজার কাছে দাসী, তার পিছনে সুহাসিনী। অবনীকান্ত গলা তুলে বললেন, আমি নীলরতন বাবুর কাছ থেকে সবই শুনেছি, এখন একটু অকুস্থলটি দেখতে চাই। বেশ তো, দেখুন, দাসী আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। দাসী অবনীকান্তকে নিয়ে গেল। আর তখনই একজন মালি এসে বলল, মা ঠাউরন, আমি এসেছি। সুহাসিনী শশব্যস্ত হয়ে সরে দাঁড়ালেন। মালি বলল, অমন করলে ধরা পড়ে যাব। মনে রাখবেন, আমি মালি, আপনি মালকিন। চাকরের সাথে যেমন ব্যবহার করে আমার সঙ্গেও ঠিক তেমনই করবেন। এখন আরও সাবধান হতে হবে, কারণ অবনীকান্ত এসে পড়েছে। কি আশ্চর্য, আপনি ওকে চেনেন? খুব ভালো করে চিনি। কেমন লোক? বেশ হুঁশিয়ার। তাহলে তো উনি আপনাকেও চিনতে পেরেছেন। না, সেটা একটু শক্ত। তাহলে ইনিও কি অনুসন্ধান করবেন? এনাকে কে পাঠিয়েছেন? আমার বাবার বিশেষ বন্ধু। ভয় নেই, অনুসন্ধান করুক। এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই চুরির ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি কাউকেই সন্দেহ করি না। কে আপনার জহরত চুরি করেছে সে সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারেন? না, তাও পারছি না। চোর যে আপনার বাড়িতে ঢুকেছিল তাতে কোনো সন্দেহ নেই। এই চোরেরাই যে আপনার জহরত চুরি করেছে তাতেও আমার কোনো সন্দেহ নেই। এবং তারা যে কে তা আপনি অনুমান করতে পারছেন না, এই ব্যাপারেও আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। কোন বিষয়ে? কোথায় এই জহরত এখন আছে তা আপনি জানেন কি জানেন না? এ কথায় সুহাসিনী ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে বললেন, আপনি যখন এত কিছুই জানতে পেরেছেন তখন এটাও নিশ্চয়ই জেনে যাবেন। এই সময় কার পায়ের শব্দ শোনা গেল। মোহনলাল বললেন, এখন তবে এই পর্যন্ত, বলবেন না আমি আপনার চাকর। এই বলে তিনি সরে গেলেন। সুহাসিনীও অবনীকান্তকে দাসীর সঙ্গে আসতে দেখে ভিতরের ঘরে চলে গেলেন। অবনীকান্ত সমস্ত ঘর এবং গোটা বাড়িটাই ভালো করে দেখে নেওয়ার পর দাস দাসীদের জেরা করতে শুরু করলেন। মালি বেশি মোহনলালও তার জেরা থেকে বাদ গেল না। সব শেষে দাসীকে দিয়ে কাগজ কলম দোয়াত আনিয়ে রিপোর্ট লিখতে বসলেন। প্রায় ঘন্টা দুয়েক ধরে টানা লিখে যাওয়ার পর দাসীকে ডেকে বললেন, যাও, তোমার কর্ত্রী ঠাকুরানীকে এই রিপোর্টটা পড়ে মতামত জানাতে বলো। আমি এখানে অপেক্ষা করছি। দাসী রিপোর্ট নিয়ে চলে গেল। অবনীকান্ত একটা তাকিয়ায় ঠেস দিয়ে আরাম করে বসলেন। রিপোর্টে অবনীকান্ত বাবু লিখেছেন, আজ সকালে শ্রীরামপুরে পৌঁছিয়াছি। পদব্রজে শহর দেখিতে দেখিতে সুহাসিনী দেবীর বাড়িতে উপস্থিত হই।
সুহাসিনী দেবীর অনুমতিক্রমে অকুস্থল দেখিয়া অনুসন্ধান আরম্ভ করিলাম। যে জানালা দিয়া দস্যুগণ গৃহে প্রবেশ করিয়াছিল তাহা দেখিলাম। বৈঠকখানা ঘর হইতে তাহারা কোনো দ্রব্য চুরি করে নাই। এই ঘর হইতে বাহির হইয়াই সম্মুখে সিঁড়ি দেখিতে পায়। উপরেই সুহাসিনী দেবীর ঘর। তিনি বলিতেছেন যে তিনি প্রত্যহই গৃহের দরজা বন্ধ করিয়া শয়ন করেন। তবে আমার বিশ্বাস যে চুরির দিন তিনি দরজা বন্ধ করিতে ভুলিয়া গিয়াছিলেন। যদি তাহার দরজা খোলা না থাকিত তাহা হইলে দস্যুগণ অন্য কোনো ঘরে না গিয়া প্রথমেই সুহাসিনী দেবীর ঘরে প্রবেশ করিত না। দস্যুরা সংখ্যায় ছিল 2 জন। তাহাদের নিকট চোরা লণ্ঠন ছিল। একজন নিঃশব্দে অতি সাবধানে সুহাসিনী দেবীর নাসিকার উপরে ক্লোরোফর্মের রুমাল রাখিয়া দেয়। তাহাতেই তিনি অজ্ঞান হইয়া পড়েন। তাহাকে যে একবারই ক্লোরোফর্ম দেওয়া হইয়াছিল তাহা আমার বোধ হয় না। সিন্দুক খুলিয়া জহরত লইতে অন্তত অর্ধ ঘণ্টা লাগিয়াছিল। দস্যুদের ইচ্ছা ছিল না যে কোনোভাবে সুহাসিনী দেবীর প্রাণহানি হয়, সেই কারণেই অতি অল্প মাত্রায় ক্লোরোফর্ম দেয়। তবে তিনি নড়িয়া চড়িয়া ওঠায় আবার ক্লোরোফর্ম দিয়াছিল। এই রূপে 2-3 বার ক্লোরোফর্ম প্রয়োগ করিয়া থাকিবে। সেই কারণেই তাহারা ক্লোরোফর্মের শিশি ও রুমাল ঘরের এক কোণে রাখিয়াছিল। 2 জনেই সিন্ধুক হইতে জহরত লইতেছিল। এমন সময় বাহিরে কিসের শব্দ হইল। তাহারা তৎক্ষণাৎ ঘর হইতে পলায়ন করিল। তাড়াতাড়ি পালাইবার সময় শিশি ও রুমালের কথা ভুলিয়া গিয়াছিল। দস্যুগণ বিশেষ কোনো সূত্র রাখিয়া যায় নাই। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে ইহারা আনারই নয়, দস্যুগিরি ইহাদের ব্যবসা। সঙ্গে করিয়া অনেক যন্ত্রপাতি আনিয়াছিল, নতুবা এত নিঃশব্দে সিন্দুক খুলিয়া সমস্ত জহরত লইয়া যাইতে পারিত না। আমি যদ্দূর বুঝিয়াছি ইহা এই শহরেরই চোরের কাজ। চুরি করিয়া কলিকাতায় লইয়া গিয়াছে, সেখানেই বিক্রয়ের চেষ্টা করিবে। ইহাদের ধরিতে হইলে কলিকাতার দিকে নজর রাখিতে হইবে। বাড়ির পশ্চিম ময়দানে আমি দস্যুদিগের পদচিহ্ন দেখিয়াছি। স্পষ্ট জানা যাইতেছে ওই মাঠ দিয়া বাড়ির পশ্চাতে আসিয়াছিল। খুব সম্ভব কাজ শেষ করিয়া এই পথেই ফিরিয়া গিয়াছিল। মাঠের পথ ধরিয়া বহুদূর হাঁটিয়া রেলে উঠিয়া কলিকাতায় রওনা দিয়াছিল। আমার আরও ধারণা এই পর্যন্ত পড়ে সুহাসিনী দাসীর হাতে কাগজগুলো দিয়ে বললেন, যা ফেরত দিয়ে আয়। দাসীর হাত থেকে কাগজগুলো ফেরত নিয়ে অবনীকান্ত বললেন, তা তোমার কর্ত্রী ঠাকুরন কি বললেন? কিছুই না। সে কি? আমি তার মতামত শুনতে চাই। আমি বৃথা পরিশ্রম করব না। তাকে এসে একটু দরজার পাশে দাঁড়াতে বলো, আমি তাকে 2-4টে কথা জিজ্ঞাসা করব। দাসী চলে যাওয়ার পর অবনীকান্ত আপন মনেই বিরক্তি প্রকাশ করে বললেন, কি আপদেই পড়লাম, যত মূর্খ নিয়ে কাজ, তাই আবার স্ত্রীলোক। কিছুক্ষণ পরে দাসী এসে জানালো, তিনি বললেন এ বিষয়ে তার কিছুই বলার বা মতামত জানাবার নেই। তার কাজকর্ম সব তার মামা বাবুই দেখাশোনা করে। আপনি তার সঙ্গে দেখা করলেই সব কাজ হবে। কি মুশকিল, এভাবে কোনো কাজ হয় নাকি? এই সময় এক যুবক এসে ঘরে ঢুকলেন। অবনীকান্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি কে? অবনীকান্ত যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি ডিটেকটিভ অবনীকান্ত। যুবক মৃদু হেসে বললেন, ও আপনি অবনীবাবু, ভালো হলো। কি ভালো হলো? আসলে আপনি যে কাজে নিযুক্ত আছেন আমিও সেই কাজে একটু নিযুক্ত হয়ে পড়েছিলাম আর কি। আপনিও একজন ডিটেকটিভ? না না, আমি সম্বন্ধে সুহাসিনীর ভ্রাতা। আপনার নাম? সুরেন্দ্রনাথ। যাক, ভালোই হলো আপনাকে পেয়ে। এরপর অবনীকান্ত বাবু সুরেন্দ্রনাথকে তার সুদীর্ঘ রিপোর্ট পড়ালেন। পড়া শেষ করে সুরেন্দ্রনাথ বললেন, আমারও আসলে আপনাকে কয়েকটা খবর দেওয়ার আছে। ঝটপট বলে ফেলুন, কারণ সুহাসিনী দেবী আমাকে তদন্তের ভার দিয়েছেন। এখানে আর সময় নষ্ট না করে কলকাতায় গিয়ে সন্ধান চালাতে চাই। আমি ঘোড়ায় চড়ে বেরিয়েছিলাম। অনেক দূর পর্যন্ত ঘুরে অনেক লোকের সাথে কথাবার্তা বলেছি।
তাদের কাছ থেকেই জানতে পারলাম চুরির রাত্রে প্রায় 2টো নাগাদ বালি স্টেশন থেকে 2জন লোক রেলে উঠেছিল, কিন্তু তাদের চেহারা ঠিক কীরকম তা আমি জানতে পারিনি, কারণ রাতের অন্ধকারে স্টেশন মাস্টার খুব একটা ভালো করে দেখতে পাননি। এই পর্যন্ত? হ্যাঁ, এইটুকুই জানতে পেরেছি। আরে এতেই অনেক কাজ হবে। এখন আমি বিদায় হলাম। আপনার এখানকার অনুসন্ধান শেষ? আপাতত, তবে আপনার সঙ্গে আবার দেখা করব। অবনীকান্ত বিদায় নিলেন। সুরেন্দ্রনাথ মৃদু হেসে ভেতরে ঢুকে গেলেন। মোহনলাল দরজার পাশ থেকে বেরিয়ে এলেন। জহরত চুরির মামলাটা আপাতত এই পর্যন্ত দেখে নিয়ে এবার একটু ইন্দুবালার নিরুদ্দেশ হওয়ার ঘটনার দিকে তাকানো যাক। ইন্দুবালার বাবা নরহরিবাবু অত্যন্ত বড়লোক এবং সম্ভ্রান্ত মানুষ, আর সেই কারণেই বাড়ির চাকর গোপালের সাথে ইন্দুবালার পালিয়ে যাওয়ার ঘটনায় এমন হুলস্থুল পড়ে গেছে। নরহরিবাবুও তাঁর কন্যা, বিশেষত গোপালের অনুসন্ধানে অবনীকান্তকেই নিযুক্ত করেছেন। ইন্দুবালার বাবা নরহরিবাবু এবং সুহাসিনীর বাবা জনার্দন বাবুর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, ফলে দুই পরিবারের মধ্যেও একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। ইন্দুবালাকে সুহাসিনী নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। দুই বাড়ির মধ্যে আসা যাওয়াও আছে। ইন্দুবালার স্বামী দীনেন্দ্র কুমার বিয়ের কয়েক বছর পরে পাগল হয়ে গিয়েছিল। খুব অল্প দিনের জন্য ভালো থাকত, কিন্তু বেশিরভাগটাই সে স্বাভাবিক থাকত না। বাড়ির বাইরে পথে পথে ঘুরে বেড়াত, কারোর সঙ্গেই বড় একটা কথা বলতো না, স্নানাহার প্রায় করত না বললেই চলে। পরনে সর্বদাই ময়লা ছেঁড়া জামা কাপড়। একমাত্র সুহাসিনীর সঙ্গেই তার কিছুটা মত বিনিময় হতো। সুহাসিনীর কথা সে শুনত, সে খেতে দিলে খেত। তার স্ত্রী ইন্দুবালার কুকীর্তির বিষয়টা সে শুনেছিল, তবে কিছু বুঝতে পেরেছিল কিনা সন্দেহ। কিন্তু একমাত্র সুহাসিনী জানত যে অপ্রকৃতিস্থ দীনেন্দ্র শুধু যে বুঝতে পেরেছিল তাই নয়, মারাত্মক আঘাতও পেয়েছিল। ইন্দুকে উদ্ধার করে গোপালকে কঠোর শাস্তি দেবে বলে মনে মনে সে স্থির করে রেখেছিল। একদিন দুপুরে দীনেন্দ্র অত্যন্ত ব্যস্ত হয়ে সুহাসিনীর বাড়িতে এসে হাজির হল। তার চোখ দুটো সর্বদাই লাল থাকে, কিন্তু এখন যেন টকটকে লাল। মুখটাও থমথম করছে। সুহাসিনী সভয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এসেছে। এসেছে? কে এসেছে? তার খবর। কার? ইন্দুর? কে খবর আনলো? চিঠি লিখেছে, বাড়িতে আসতে চায়। তোমার শ্বশুর কি বলছেন? আনতে চান না। তোমার কি ইচ্ছে? আসে আসুক। আচ্ছা, তিনি যদি তাকে বাড়িতে না তুলতে চান, তবে আমি তাকে এখানে এনে রাখব। দীনেন্দ্রর ভাব দেখে মনে হলো এ কথায় সে খুশি হয়েছে। আর দাঁড়ালো না, চলে গেল। এরপর সুহাসিনী নিজে গিয়ে নরহরিবাবুকে অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু লোকলজ্জার ভয়ে নরহরিবাবু মেয়েকে আর ঘরে তুলতে রাজি হলেন না। সুহাসিনীর মনে হলো ইন্দু যদি একটা ভুল করেও থাকে, তার জন্য তাকে একেবারে ত্যাগ করাটা কোনোভাবেই সমর্থন করা যায় না। সে গোপনে ইন্দুবালাকে নিজের বাড়িতেই এনে রাখল। ইন্দুবালা বাড়ি থেকে বেরিয়েই গোপালের চরিত্র বুঝতে পেরে গিয়েছিল। কলকাতায় পৌঁছেই গোপালকে বিদায় করে সে তার এক আত্মীয়ার বাড়িতে গিয়ে ওঠে। সেখান থেকেই বাড়িতে চিঠি লেখে। এদিকে গোপালও খুঁজে বেড়াতে লাগল। কলকাতায় না পেয়ে গোপনে আবার শ্রীরামপুরেই ফিরে এলো, কিন্তু এখানেও তাকে দেখতে না পেয়ে এক পরিচিত পতিতার বাড়িতে লুকিয়ে রইল। হাতে কিছু টাকা পয়সা তার ছিল। কিছুদিন মদ খেয়ে ফুর্তিতে দিন কাটালো। তারপর টাকা যখন ফুরিয়ে গেল, তখনই বাঁধল গোলমাল।
হাতে মদের পয়সা না থাকায় সে ওই মহিলার কাছে টাকা চাইল। মহিলা দিতে অস্বীকার করায় গোপাল তাকে বেধড়ক মারতে লাগলো। মহিলা তারস্বরে চিৎকার করতে লাগলো। ঠিক সেই সময় ডাক্তার বরেন্দ্রনাথ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মহিলা কণ্ঠে আর্তচিৎকার শুনে সোজা ঘরের ভেতর ঢুকে গেলেন। দেখলেন একটি মহিলাকে একজন মদ্য লোক বেদম প্রহার করছে। এই দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। সজোরে একটা লাথি বসালেন বর্বর লোকটার পিঠে। লাথি খেয়ে সে ছিটকে পড়ল। তারপরেই টলতে টলতে উঠে কাপড়ের ভেতর থেকে একটা ছোরা বার করল। কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর আগেই বরেন্দ্র আগের থেকেও আরো জোরে আর একটা লাথি মারলেন লোকটার পেটে। এবার সে ঘরের বাইরে গিয়ে পড়ল। চেঁচামেচি শুনে ততক্ষণে পাড়া প্রতিবেশীদের মধ্যে বেশ কয়েকজন সেখানে জড়ো হয়ে গিয়েছিল। বরেন্দ্রনাথ তাদের বললেন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে ঘরে ঢুকে দেখি এই বর্বর লোকটা এই মহিলাকে মারধর করছে। আমি খানিকটা শিক্ষা দিয়েছি, এখন তোমরা দেখো। আমি চললুম। দিনে দিনে গোপালের মাতলামি চরম পর্যায়ে পৌঁছল। আজকাল প্রায় তাকে ডাক্তার বরেন্দ্রনাথের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেল। তার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এখন আর তার দিকে কেউ ফিরেও তাকাত না। সেদিন রোগী দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় মাঝরাত্রি হয়ে গেল। বাইরে মহা দুর্যোগ, অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে। বরেন্দ্রনাথ একটা বই হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন সবলে দরজায় ধাক্কা মারছে। বরেন, বরেন। গলা শুনে বুঝতে পারলেন তার প্রতিবেশী উকিল মাধবলাল। মাধবলাল বাবুর বাড়ি ডাক্তারের বাড়ির ঠিক সামনেই, রাস্তার ওপারে। এত রাতে তার আবার কি হলো? তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলেন। মাধবলাল বললেন, বরেন, তুমি কি বাপু একদম কালা হয়ে গেলে? তোমার কুকুরটা ডেকে ডেকে মরলো যে, শুনতে পাচ্ছ না? দেখো তার কি হয়েছে। কেন, কি হয়েছে? কি দেখবে এসো, সে কি একটা টেনে বার করেছে। বরেন্দ্রনাথের বাড়ির সামনে একটা ছোট বাগান ছিল। তারই এক কোণে কুকুরটা ভয়ানক চিৎকার করছে আর পা দিয়ে মাটি সরাচ্ছে। উকিল মাধবলালের সঙ্গে বরেন্দ্রনাথ তাড়াতাড়ি সেখানে ছুটে গেলেন। দেখলেন তার কুকুর মাটি আর পাতার স্তূপের ভেতর থেকে একটা মানুষের পা টেনে বার করছে। বরেন্দ্রনাথ লাফিয়ে কুকুরটার কাছে গিয়ে তার গলা ধরে তাকে সরিয়ে আনলেন। দাঁড়াও, এটাকে আগে বাঁধি। বরেন্দ্রনাথ কুকুরটাকে দূরে বেঁধে রেখে এলেন। মাধবলাল বললেন, কি ব্যাপার বলো দেখি, এ কার পা? আরে যারই হোক, দেখতে হবে। দাঁড়াও, একটা কোদাল নিয়ে আসি। শোনো, দু একজন লোক ডেকে নেই। না না, এখন গোলমাল করে কোনো লাভ নেই। এরপর দুটো কোদাল এনে দুজনে মিলে মাটি সরাতে লাগলেন। খানিকক্ষণের মধ্যেই একটা গোটা মৃতদেহ মাটির তলা থেকে বেরিয়ে পড়ল। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, মাটিতে খানিকটা ঢাকা পড়ে আছে। মাধবলাল সভয়ে পিছিয়ে গিয়ে কোদাল ফেলে দিলেন। বরেন্দ্রনাথ ডাক্তার মানুষ, মৃতদেহ দেখে ততটা ভীত হননি। তিনি হাঁপাতে হাঁপাতে কোদাল দিয়ে সাবধানে মুখের ওপর থেকে মাটিগুলো সরাতে লাগলেন। হঠাৎ বিদ্যুৎ চমকের আলোয় মৃতদেহের মুখটা এক ঝলক স্পষ্ট হয়ে উঠল। মাধবলাল চমকে উঠে বললেন, কি সর্বনাশ! এ যে সেই লোকটা। কে তুমি? চেনো? নরহরি বাবুর মেয়েকে নিয়ে যে নিরুদ্দেশ হয়েছিল, সেই গোপাল। বরেন্দ্রনাথের মুখটা সহসা যেন শুকিয়ে গেল। মাধবলাল কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন।
অবশেষে বললেন, এখন কি করা যায় বলো তো? লোকটাকে আমি চিনতাম না, তবে নাম শুনেছিলাম। একদিন একে কোথায় যেন দেখেছি। সেসব কথা থাক, এখন কি করা উচিত বলো? পুলিশে খবর দিতে হবে। এ তো আর লুকাবার জিনিস নয়। তা তো নিশ্চয়ই, তবে এখান থেকে এখন চলো। কিন্তু সহসা বরেন্দ্রনাথের পা দুটো অসম্ভব ভারী হয়ে এলো, যেন নড়তে পারছেন না। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মাধবলাল বললেন, আর এখানে দাঁড়িয়ে কি করবে, চলো। বরেন্দ্রনাথ কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বললেন, চলো। ঘরে ফিরে এসে মাধবলালকে বললেন, আমার শরীরটা আজ বড়ই ক্লান্ত। খানিক আগেই সবে বাড়ি ফিরেছি। তুমি পুলিশে খবরটা দিয়ে দাও। কথাটা বলে তিনি আর দাঁড়ালেন না, অন্য ঘরে চলে গেলেন। মাধবলাল বিস্মিত হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর নিজের বাড়িতে ফিরে সমস্ত বৃত্তান্ত লিখে চিঠিটা তার কাজের লোককে দিয়ে থানায় পাঠিয়ে দিলেন। পরদিন সকালে পুলিশ এলো। লাশ চালান দিয়ে তারা তদন্ত শুরু করল। সন্ধ্যাবেলা মাধবলাল বরেন্দ্রনাথের বাড়ি এলেন। বরেন্দ্রনাথ বললেন, হ্যাঁ, এসো এসো, বসো। মাধবলাল বসে বললেন, এখন প্রতিবেশী বন্ধু হিসেবে এলাম, কিন্তু পরে হয়তো উকিল হয়ে আসতে হবে আমার মনে হচ্ছে। বরেন্দ্রনাথ বিষণ্ণ হেসে বললেন, আমার উকিলের দরকার হবে না। এখন আমার ডাক্তারের দরকার নেই, তাই বলে কি কাল আমার ডাক্তারের দরকার হতে পারে না? তুমি বলতে চাইছো যে কাল আমার উকিলের দরকার হবে? বরেন, আমি কিন্তু সেই রকমই আশঙ্কা করছি। তার মানে পুলিশের অনুসন্ধানে প্রকাশ পাবে যে আমি গোপালকে খুন করেছি, কারণ একদিন আমি তাকে মেরেছিলাম। আমার সঙ্গে তার ঝগড়া ছিল, আর তাছাড়া আমারই বাগানে তার মৃতদেহ পাওয়া গেছে, এবং শুধু তাই নয়, মৃতদেহের হাতে আমারই নাম লেখা রুমালও পাওয়া গেছে। এই তো। বরেন্দ্রনাথের অবিচলিত ভাব দেখে মাধবলাল খুশি হয়ে বললেন, সত্যি তোমার মনের জোরের প্রশংসা করতে হয়। শোনো মাধব, তুমি বলবে আমার বিরুদ্ধে গুরুতর প্রমাণ পাওয়া গেছে। না, আমি তা বলবো না। আমি তেমন বিশেষ কিছু প্রমাণ দেখছি না। পুলিশ যা ভাববে আমি সেটাই বললাম। দেখা যাক কত দূর গিয়ে দাঁড়ায়। তারপর আমার কাছে এসো, বন্ধু হয়ে এসো, উকিল হয়ে নয়। তখন সব বলবো। মাধবলাল চলে গেলেন। বরেন্দ্রনাথও পোশাক আশাক পাল্টে বেরিয়ে পড়লেন। পুলিশ গোপালের মৃত্যুর অনুসন্ধান শুরু করেছে। ইন্সপেক্টর প্রথমেই মাধবলালের এজাহার নিলেন। মাধবলাল কুকুরের ডাক শুনে বরেন্দ্রনাথকে ডেকে তোলা থেকে শুরু করে সমস্তই একে একে খুলে বললেন। ইন্সপেক্টর সব লিখে নিয়ে বরেন্দ্রনাথকে ডাকলেন। বরেন্দ্রনাথ বললেন, মাধববাবু যা বললেন তার বেশি আমার আর কিছু বলার নেই। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনি কি গোপালকে চিনতেন? হ্যাঁ, একদিন লোকটা একটি মহিলাকে মারছিল বলে আমি তাকে দুঘা লাথি মেরেছিলাম। আর একদিন লোকটা আমার পিছন পিছন আসছিল দেখে আমি তাড়িয়ে দিয়েছিলাম। আপনি কি কখনো তাকে শাসিয়েছিলেন? না, আমার ঠিক মনে নেই। বোধহয় শেষবার তাকে শাসিয়ে থাকবো। এই রুমালটা কি আপনার? হ্যাঁ, এতে আমার নামও লেখা আছে। আপনি কি সম্প্রতি রুমালটা হারিয়ে ফেলেছিলেন? না, তা বলতে পারি না। কেউ কি এখানে চুরি করেছে বলে মনে হয়? জানি না। মৃতদেহের কাছে এই রুমাল কিভাবে এলো এ বিষয়ে আপনার কি কিছু ধারণা আছে? না, বুঝতে পারছি না। ইন্সপেক্টর এবার পকেট থেকে একখানা ছোরা বার করে বললেন, এই ছোরা কি আপনি কখনো আগে দেখেছেন? দেখেছি। এরকম ছোরা কি আপনারও আছে? হ্যাঁ, আছে। এইরকম ছোরা আপনার কাছে কটা আছে? একটাই।
সেখানে কি হারিয়েছে? না, হারায়নি তো। বেশ, আপাতত এই পর্যন্ত। পরদিন গোপালকে হত্যা করার অপরাধে ইন্সপেক্টর ডাক্তার বরেন্দ্রনাথকে গ্রেপ্তার করলেন। বলা বাহুল্য, এই খবরে চারিদিকে হুলস্থুল পড়ে গেল। ডাক্তার বরেন্দ্রনাথকে সকলেই চিনত। শ্রীরামপুরের একজন সম্ভ্রান্ত লোক। তিনি খুন করেছেন এ কথা সহজে কেউ বিশ্বাস করতে চাইল না। এদিকে দুঃসংবাদ পেয়ে সুহাসিনীর সম্পর্কে ভাই সুরেন্দ্রনাথ ছুটে এলেন মাধবলালের বাড়ি। এ কি কাণ্ড! ডাক্তারবাবুকে খুনের দায় ধরেছে! কি বজ্জাতি! সবটাই টাকা খাওয়ার মতলব। মাধবলাল বললেন, শান্ত হও, উত্তেজিত হলে বরেন্দ্রের ক্ষতি বই উপকার হবে না। না না, চুপ করে বসে থাকতে তো পারছি না। চুপ করে বসে থাকলেও হবে না, তাকে ছাড়িয়ে আনার জন্য বিশেষ চেষ্টা করতে হবে এবং সকলকেই সাবধানে কাজ করতে হবে। ঠিক, কিন্তু ডাক্তারবাবুর উপর যারা এমন দোষ চাপায় তাদেরকে কি বলতে ইচ্ছা করে বলুন তো? যাই হোক, আমাকে বরেন্দ্রবাবুর পক্ষেই দাঁড়াতে হবে। তা তো দাঁড়াবই, তোমার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে চাই, কিন্তু আমি বরেন্দ্রের সাথে আগে দেখা করব। জামিন দিয়ে বাইরে আনতে পারবেন? ওইটা তো মুশকিল, খুনের মোকদ্দমায় জামিন হয় না। আচ্ছা, এ বিষয়ে পরে কথা বলবো। সুরেন্দ্রনাথকে বিদায় দিয়ে তিনি ভিতরের ঘরে যাবেন বলে পা বাড়িয়েছেন, ঠিক সেই সময় পিছন থেকে ডাক শুনতে পেলেন। মাধবলাল বাবু। মাধবলাল ঘুরে দেখলেন এক প্রৌঢ় ভদ্রলোক। মাধবলাল বললেন, কিছু বলছেন? মানে আপনি কি আমায় ডাকলেন? আগে হ্যাঁ, আমার নাম বিপিন কৃষ্ণ, আমিও ওকালতি করি। আপনার সঙ্গে বিশেষ কথা আছে। অন্য সময় এলে ভালো হয়, এখন একটু ব্যস্ত আছি। আমি ডাক্তার বরেন্দ্রবাবুর বিষয়ে কথা বলতে চাই। ও, তবে আসুন। মাধবলাল তাকে ভিতরের ঘরে নিয়ে গিয়ে বসালেন। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে দুজনের মধ্যে নিচু গলায় আলোচনা চলল। অবশেষে বিপিন কৃষ্ণ বললেন, তাহলে সব বুঝলেন তো? হ্যাঁ, বরেন্দ্রবাবুর সাথে দেখা করে এসে কি হয় না হয় আপনাকে জানাবো। বিপিন কৃষ্ণ বেরিয়ে গেলেন। মাধবলাল হাকিমের অনুমতি পেয়ে সুরেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে জেলের ভেতর ডাক্তার বরেন্দ্রর সঙ্গে দেখা করতে গেলেন। মাধবলাল জানেন এখানে বাজে সময় নষ্ট করা চলে না, তাই সরাসরি আসল কথায় চলে এলেন। বরেন, ঠিক করেছি আমি তোমার মোকদ্দমা চালাবো। বরেন্দ্রনাথ ম্লান হেসে বললেন, মাধব, তুমি যে বিপদে আমাকে ত্যাগ করবে না তা আমি জানি, কিন্তু কথা হচ্ছে আমার সপক্ষে যা বলবার তা তোমাকেই ঠিক করে নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। তুমি এজাহার সব পড়েছ। রাখো তোমার এজাহার, ও আমি বুঝে নেব। এখন আমার দুটো প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা মাধব, তুমি কি সত্যি বিশ্বাস করো এই খুনে আমার কোনো হাত নেই? আমি নিশ্চিত বিশ্বাস করি তুমি নির্দোষ। আর সুরেন, তুমি? এই প্রশ্নে সুরেন্দ্রনাথ যেন আকাশ থেকে পড়ল। বলল, না না, এ হতে পারে না। আপনি আপনি কখনোই খুন করতে পারেন না। তোমাদের যে আমার উপরে এতটা বিশ্বাস আছে এটা দেখে আমি খুবই খুশি হলাম, কিন্তু দুঃখের বিষয় আমার বিরুদ্ধে পুলিশ যেসব প্রমাণ জোগাড় করেছে আমি তা খণ্ডন করতে পারবো না। আমার সপক্ষে আমার কিছুই বলার নেই। সুরেন্দ্রনাথ বললেন, কে বলল নেই? বলবার অনেক কিছুই আছে। ধরুন, আপনার কোনো শত্রু আপনাকে জব্দ করবার জন্য আপনার রুমাল ও ছুরি চুরি করেছিল, এসব তারই কারসাজি। এখন কথা হচ্ছে, কে এই গুপ্ত শত্রু? আমার তো কোনো শত্রুই নেই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ডাক্তারবাবু? মাধবলাল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বরেন,
আমি তোমার পক্ষের উকিল হই, এতে কি তোমার আপত্তি আছে? এই বিপদে তুমি আমার ভরসা। তবে বলেইছি তো, আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। তার মানে তুমি ইচ্ছে করেই এ বিষয়ে কোনো সাহায্য করবে না? তুমি যা ভাবছো তা ঠিক নয়। প্রকৃতই নিজেকে বাঁচাবার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, আমারও এখন তাই মনে হচ্ছে। রুমালখানা কি সত্যি তোমার? হ্যাঁ। ছোড়াখানা? হ্যাঁ, তবে তুমি আমার ঘরে একবার খুঁজে দেখতে পারো। পুলিশ দেখেছে কিন্তু পাইনি। তোমার ঘরে কি কেউ ঢুকতে পারে? ইচ্ছে করলে সকলেই পারে। সম্ভবত কে ঢুকতে পারে সেটা আমি কেমন করে বলি বলো তো? এই যে এরা বলছে গোপালকে তুমি আগে থেকে চিনতে, এটা কি ঠিক? এখানেই তার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে, এ কথা ঠিকই। কিন্তু আগে থেকে আমি তাকে চিনতাম না, বা কখনো দেখিও নি। সে তোমাকে চিনত? আমাকে তো অনেক লোকই চেনে। তাহলে আত্মপক্ষ সমর্থনে তুমি কিছুই বলবে না? না, বলবার মতো কিছুই নেই। মাধবলাল বেশ কিছুক্ষণ চুপ করে বসে ভাবলেন। তারপর ধীরে ধীরে বললেন, তাহলে তোমার মোকদ্দমা যা দাঁড়াচ্ছে তা হলো তোমার বাড়ির বাগানে একজনের মৃতদেহ পাওয়া গেল, একখানা ছোরা তার বুকে বিদ্ধ, যার সঙ্গে একখানা রুমাল। এই রুমালে তোমার নাম লেখা, আর ছোরাখানা তোমার। বেশ, এরপর খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে এই লোকটার সঙ্গে তোমার বিবাদ ছিল। তুমি তাকে একদিন শাসিয়েছিলে। লোকটা তোমার সম্পর্কে জানতো এবং তোমার বাড়ির কাছে ঘুরঘুর করত। একদিন রাত্রে সে তোমারই বাড়ির বাগানে নিহত হলো। তোমারই ছোড়া তার দেহে, তোমারই বাগানে তার দেহ পুঁতে রাখা হলো। এই তো সুন্দর মোকদ্দমা, চমৎকার। মাধব, মিথ্যা আমার পক্ষ সমর্থন করতে গিয়ে উকিল হিসেবে তোমার যে খ্যাতি সম্মান, সেটা জলাঞ্জলি দিও না। এ বিষয়টা পরে বিবেচনা করে দেখব। চলো হে সুরেন। এরপর সুরেন্দ্রনাথও অনেক অনুনয় বিনয় যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু মাধবলাল মনে মনে বন্ধুর প্রতি এতটাই চটেছিলেন যে সুরেন্দ্রনাথকে থামিয়ে দিয়ে বললেন, আর বুঝিয়ে কাজ নেই, চলে এসো, দেখি নিজের চেষ্টায় এই আত্মঘাতী মূর্খটাকে রক্ষা করতে পারি কিনা। কথাটা বলেই মাধবলাল ক্রুদ্ধ হয়ে বেরিয়ে আসছিলেন। বরেন্দ্রনাথ বলে উঠলেন, দাঁড়াও, একটা কথা তোমায় বলতে পারি। মাধবলাল দাঁড়িয়ে পড়লেন। বরেন্দ্রনাথ বললেন, আমি লোকটার মৃতদেহ তত ভালো করে দেখিনি বটে, তবে যেটুকু দেখেছি তাতে আমার ধারণা যে ছোরাখানা তার বুকে পাওয়া গেছে সে ছোরায় তার মৃত্যু হয়নি। ও ছোরা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছবে না। এ কথাটা এতক্ষণ বলনি কেন? যাক, দেরিতে হলেও তোমার যে কিছুটা চৈতন্য ফিরেছে, এতেই আমি খুশি। আজ আর সময় নেই, চললাম। বাইরে এসে সুরেন্দ্রনাথ বললেন, এতদিন জানতাম বুদ্ধিমান লোকেরাই ডাক্তার হয়, এ যে দেখছি বদ্ধ পাগল। সুরেন্দ্রকে নিয়ে মাধবলাল বাড়ি ফিরে এসে দেখলেন সেই উকিল বিপিন কৃষ্ণ তাঁরই অপেক্ষায় বসে আছেন। তিনি মাধবলালকে দেখে বললেন, কথা হলো? হ্যাঁ, কথা হলো। তারপর? যা আপনি বলেছিলেন ঠিক তাই। আত্মরক্ষা করতে চান না? না। বিপিন কৃষ্ণ ও সুরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, সুরেন্দ্রবাবু, আমি ডাক্তার বরেন্দ্রবাবুকে সাহায্য করতে এসেছি। এ বিষয়ে আমার বিশেষ পারদর্শিতা আছে। আপনি আগে এখানে বসুন। ভালো করে না দেখলে কথা চালাচালিটা ঠিক হয় না। সুরেন্দ্রনাথ একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বিপিন কৃষ্ণ বললেন, মাধববাবু, আমার কথাগুলো মন দিয়ে শুনুন, প্রয়োজনে লিখেও নিতে পারেন। বেশ, আপনি বলুন। প্রথমত, বরেন্দ্রবাবু জানেন কে তার রুমাল এবং ছোরা চুরি করেছিল? সুরেন্দ্রনাথ অবাক হয়ে দুজনের মুখের দিকে তাকাতে লাগলেন। বিপিন কৃষ্ণ বলতে লাগলেন, কোনো কারণে তিনি এই চোরকে আড়াল করতে চান, কোনো মতেই নাম প্রকাশে ইচ্ছুক নন। এবং আর একটা বিষয় হলো, যে ব্যক্তি ছোড়াচুরি করেছিল সে নিজেই গোপালের বুকে ছোড়া মেরেছিল কিনা এই বিষয়ে তার সন্দেহ আছে। কথা শুনে সুরেন্দ্রনাথ আরও বিস্মিত হয়ে পড়লেন।
বরেন্দ্রবাবুর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছিল, আর আমার বিশ্বাস তিনি এটা জানতেন। বিপিনকৃষ্ণ সুরেন্দ্রনাথের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যে সুরেন্দ্রনাথ অস্বস্তি অনুভব করতে লাগলেন। আমাদের প্রথমেই জানবার চেষ্টা করতে হবে বরেন্দ্রবাবু কাকে সন্দেহ করছেন এবং কেনই বা তিনি তার নাম বলছেন না। মাধবলাল বললেন, কাজটা সহজ নয়। খুব কঠিনও নয়। আমার বিশ্বাস সুরেন্দ্রবাবু এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন। আমি কি করতে পারি? আপনি ভুল করছেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। অধীর হবেন না সুরেন্দ্রবাবু, এখন অধীর হবার সময় নয়। আমরা তিনজন বরেন্দ্রবাবুকে রক্ষা করবার জন্য এখানে সমবেত হয়েছি। আপনি হয়তো জানেন না, আপনার একটা কথায় বরেন্দ্রবাবু রক্ষা পেয়ে যেতে পারেন। দেখুন, যা করলে ডাক্তারবাবুর উপকার হয় আমি তা সবসময় করতে রাজি আছি। বেশ, তাহলে আমার কয়েকটা কথার জবাব দিন। কি কথা? বরেন্দ্রবাবুর উপর কার রাগ ছিল আপনি জানেন? না, তা আমি জানি না। সুহাসিনী দেবীর জহরতকে নিয়েছে, তাও কি আপনি জানেন না? আমি কেমন করে জানবো? কাউকে সন্দেহ করেন না? না, কাকে সন্দেহ করব? আপনি কি সুহাসিনীকে ভালোবাসেন? তিনি সম্পর্কে আমার বোন হন। আপনার সঙ্গে ডাক্তারবাবুর তো বিশেষ বন্ধুত্ব আছে। হ্যাঁ, তা সকলেই জানে। আপনি সর্বদাই ডাক্তারের বাড়িতে যেতেন? হ্যাঁ, যেতাম। আপনি দীরেন্দ্র কুমারকে চেনেন? খুব ভালো করেই চিনি। তিনি পাগল, বদ্ধ পাগল। তিনিও প্রায়ই ডাক্তারের বাড়িতে যেতেন? কখনো কখনো যেতেন। যেদিন গোপাল খুন হয় সেদিন গিয়েছিলেন? হতে পারে, আমার ঠিক মনে নেই। মনে নেই বললে চলবে কেন? মনে করুন, আপনি তো ডাক্তারকে সাহায্য করতে চান। হ্যাঁ, কিন্তু এক্ষুনি আমার ঠিক মনে পড়ছে না। নরহরিবাবুর সাথে আপনার পরিচয় আছে, তার মেয়ে ইন্দুবালাকেও আপনি চেনেন। কেন চিনব না? নরহরিবাবুর সাথে ডাক্তারের সম্পর্ক কেমন? খুব ভালো সম্পর্ক। বিপিনকৃষ্ণ হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, মাধববাবু, আজ এই পর্যন্তই। কাল আবার আপনার সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করব। বিপিনকৃষ্ণ বেরিয়ে যাওয়ার পরেই সুরেন্দ্রনাথ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মাধবলালকে বললেন, এই অসভ্য লোকটা কে? ইনিও একজন উকিল। কোথাকার উকিল? কলকাতার। ডাক্তারবাবুর ব্যাপারে এত মাথা ব্যথা কিসের? ঠিক বুঝতে পারছি না। একটা সবজান্তা জুয়াচোর। এসব লোককে আপনি এত প্রশ্রয় দেন কেন? বিপদের সময় কারোকেই চটাতে নেই। আমি হলে এসব লোককে আমি বাড়িতেই ঢুকতে দিতাম না। কি স্পর্ধা! এমনভাবে প্রশ্ন করছে যেন আমি খুন করেছি। না না, এ কথা তিনি বলেননি। সরাসরি বলেনি, কিন্তু হাবে ভাবে তো। যাকে বাইরের লোককে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। এখন বাড়ি যাও, সময় মতো দেখা করো। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। অগত্যা সুরেন্দ্রনাথ বিদায় নিলেন। মাধবলাল উঠে বাড়ির ভিতরের ঘরে ঢুকে গেলেন। ডাক্তার খুনের দায়ে গ্রেপ্তার হওয়ায় জহরতের কথা লোকে প্রায় ভুলেই গিয়েছিল। এমনকি সুহাসিনীও তার মামার বিপদে আকুল হয়ে বহুমূল্য জহরতের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু সবাই ভুললেও ভোলেনি কেবল দুজন, একজন মোহনলাল, অন্যজন অবনীকান্ত। মোহনলাল সুহাসিনীর বাড়িতে মালির কাজ করছিলেন, কিন্তু বর্তমানে তিনি নিরুদ্দেশ হয়েছেন, যদিও সুহাসিনীর কাছে তার বর্তমান ঠিকানাটা রেখে গেছেন। দীর্ঘদিন হয়ে গেল তার কোনো পাত্তা নেই। এদিকে অবনীকান্ত কলকাতা থেকে একটা রিপোর্ট পাঠিয়েছেন। তাতে লিখেছেন, আপনার জহরত চুরির অনুসন্ধান প্রায় শেষ করিয়া আনিয়াছি। অনেক নতুন প্রমাণ হস্তগত হওয়ায় পূর্বের সিদ্ধান্ত অনেকটাই বদলাইতে হইয়াছে। সত্যের অনুরোধে একথা প্রকাশ করিতেই হইতেছে যে চুরি বাহিরের কেহ করে নাই, করিয়াছে আপনার ঘরের লোক। অনুসন্ধানে সত্য প্রকাশ করাই আমাদের কর্তব্য। দুইটি উল্লেখযোগ্য প্রমাণ সংগৃহীত হইয়াছে, একটি রুমাল ও দ্বিতীয়টি ক্লোরোফর্মের শিশি, এবং দুইটি জিনিসই ডাক্তার বরেন্দ্রবাবুর। ক্লোরোফর্মের প্রয়োগ যেভাবে করা হইয়াছে
তাহাও কেবলমাত্র একজন ডাক্তারের পক্ষেই সম্ভব। তিনি জানিতেন কয় ফোঁটা ক্লোরোফর্ম প্রয়োগ করিলে আপনি ঘুমাইয়া পড়িবেন মাত্র, অন্য কোনো অনিষ্ট হইবে না। ইহা ছাড়া চোর যে জানালা দিয়া ঘরে প্রবেশ করিয়াছিল সেখানেও তাহার পায়ের ছাপও ছিল। সে ছাপ যে ডাক্তার বরেন্দ্রবাবুর সে বিষয়ে আমি নিঃসন্দেহ। সুতরাং এ অবস্থায় আপনার জহরত কে চুরি করিয়াছে তাহা বোধ করিয়ার বিশেষ খুলিয়া বলিতে হইবে না। আপনার মতামত কি জানিবার জন্য বৈকালে আপনার বাড়িতে উপস্থিত হইব। রিপোর্ট পড়ে সুহাসিনী প্রচণ্ড রেগে গেলেন। অত্যন্ত রুষ্ট চিত্তে অবনীকান্তের আসার অপেক্ষায় রইলেন। বিকেলে যথাসময়ে অবনীকান্ত এলেন সুহাসিনীর বাড়িতে। সুহাসিনী একজন দাসীকে সামনে রেখে বললেন, আপনি অবান্তর কথা বলছেন, আপনাকে আর আমার জহরত অনুসন্ধান করতে হবে না। অবনীকান্ত অবাক হয়ে বললেন, আশ্চর্য কথা, অনুসন্ধানের আর বাকি কি আছে? আপনার পারিশ্রমিক যা হয়েছে আমার ম্যানেজারকে বলে দিচ্ছি, সে দিয়ে দেবে। আপনি এখন আসুন। হ্যাঁ, এ কথার উপরে আর কোনো কথা নেই। তবে কি জানেন তো, আমরা পরের জন্যই পরিশ্রম করি বটে, কিন্তু সত্য উদ্ঘাটন করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমি যেসব প্রমাণ পেয়েছি তা যদি পুলিশের কাছে প্রকাশ না করি তো সেটা হবে অন্যায়। অপরাধীকে প্রশ্রয় দেওয়া আইনত অপরাধ। সুহাসিনী বুঝলেন এই লোককে নিযুক্ত করে তিনি ভালো কাজ করেননি। এই ইচ্ছা করেই তার মামার অনিষ্ট করতে চাইছে। তিনি বললেন, দেখুন, এটা একটা গুরুতর বিষয়, আমি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি আমাকে 3টে দিন সময় দিন। এই 3 দিনের মধ্যে দয়া করে কারোকে কিছু জানাবেন না। বেশ, আমি খুশি হলাম। 3 দিন পরেই দেখা করব। অবনীকান্ত বিদায় নিলেন। সুহাসিনী খুব দ্রুত ভাবতে লাগলেন এখন তার কি করা উচিত। তার মনে হলো মোহনলাল লোকটা ঠিক এরকম নয়। তিনি মামার বন্ধুও বটে, তার উপরে হয়তো ভরসা করা যায়। কাল বিলম্ব না করে মোহনলালের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। মহাশয়, 2 দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করবেন। মামার বিপদ আরও বেড়েছে। অবনীকান্ত মামার সর্বনাশের চেষ্টা করছে। আমি তার কাছে 3 দিন সময় চেয়েছি। আপনার পরামর্শ ছাড়া কিচ্ছু করতে পারছি না। চিঠিখানা যথা ঠিকানায় পাঠিয়ে দিয়ে সুহাসিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে 2 দিন কাটিয়ে দিলেন। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় একটি অল্প বয়সী ছেলে সুহাসিনীর বাড়িতে ভিক্ষা করতে এলো। কাজের লোকেরা তাকে তাড়িয়ে দিতেই সে কান্নাকাটি জুড়ে দিল। গোলমাল শুনে সুহাসিনী ঘর থেকে বেরিয়ে আসতেই সে সোজা বারান্দায় উঠে পড়ে সুহাসিনীর কাছে চলে গিয়ে বলল, মাঠাকুরন, এরা আমাকে মারছে। বলতে বলতে সুহাসিনীর হাতে একটা কাগজ গুঁজে দিয়ে চাপা গলায় বলল, মোহনলাল। সুহাসিনী মুহূর্তের মধ্যে ব্যাপারটা বুঝে গেলেন। তিনি কাজের লোকেদের বকাঝকা করে ছেলেটিকে বললেন, এসো, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। সুহাসিনী ছেলেটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে মোহনলালের পাঠানো চিঠিটা পড়লেন। মোহনলাল লিখেছেন, অবনীকান্ত আপনার বাড়ির উপর নজর রেখেছে, তাই নিজে গেলাম না, কাছাকাছি আছি, প্রয়োজনে দেখা করব। অবনীকান্তকে বিদায় করুন। ডাক্তারের জন্য দুশ্চিন্তা করবেন না, তার দায়িত্ব আমার। যদি কিছু বলবার থাকে তো এর কাছে বলে পাঠাবেন। ছোকরা আমার বিশ্বাসী। চিঠিটা পড়ে সুহাসিনী অনেকটা আশ্বস্ত হলেন। ছেলেটিকে বললেন, তাকে বলবে আমি কালই অবনীবাবুকে বিদায় করে দেব। বেশ, তাই বলবো। কিন্তু আমি তো এখন ভিখারি, আমার ভিক্ষা কই? ভিক্ষা না দিলে লোকে সন্দেহ করবে যে। সুহাসিনী হেসে বাক্স থেকে একটা টাকা বার করে ছেলেটির হাতে দিয়ে বললেন, তুমিও কি একজন ছোটখাটো ডিটেকটিভ নাকি? মোহনলাল বাবুর কাছে 2 বছর আছি। তিনি কি এখানেই আছেন? হ্যাঁ, কিন্তু কোথায় আছেন বলা যাবে না। বেশ, তাহলে আমি জানতেও চাইব না। ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। সুহাসিনী জানলা দিয়ে দেখলেন
সে টাকাটা সবাইকে দেখিয়ে তাদের গালি দিতে দিতে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাল। পরদিন সকালেই অবনীকান্ত এসে হাজির হলেন। সুহাসিনী তার জন্যই অপেক্ষা করছিলেন। বললেন, আপনি এসেছেন? কথা ঠিক না থাকলে আমাদের ব্যবসা চলে না। এখন বলুন, আপনি কি চান? আপনি আপনার পারিশ্রমিক নিয়ে তদন্ত বন্ধ করে দিন। ভেবে বলছেন তো? হ্যাঁ, সব দিক ভেবেই বলছি। আপনি যে পুরস্কার ঘোষণা করেছিলেন তারও কি এখানেই নীতি? না, তা বহাল থাকবে। চোরকে পুলিশের হাতে তুলে দিয়ে আমার জহরতগুলো যে ফিরিয়ে দিতে পারবে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। অবনীকান্ত মনে মনে ভাবলেন, এ মেয়ে যে সে মেয়ে নয়। বললেন, বেশ, তাহলে আমার প্রমাণগুলো আপাতত নিজের কাছেই রাখছি। ম্যানেজারের কাছ থেকে পারিশ্রমিকের টাকা নিয়ে অবনীকান্ত বেরিয়ে এলেন। কিছু দূর আসার পর একজন অন্ধ ভিক্ষুক তার কাঁপা কাঁপা হাতখানা অবনীকান্তর দিকে বাড়িয়ে দিল। অবনীকান্ত তার হাতে একটা পয়সা দেওয়ার ভান করে বললেন, রামা, আছিস সেখানে? পেছনে পেছনে আয়, কথা আছে। অবনীকান্ত বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই সুরেন্দ্রনাথ এলেন সুহাসিনীর সঙ্গে দেখা করতে। তাকে দেখে সুহাসিনী বললেন, মামার জন্য তোমাকে আর ভাবতে হবে না। একজন ভালো লোক মামার সহায় হয়েছেন। কে তিনি? নাম প্রকাশে তার মানা আছে, তবে তবে কি? তিনি একজন দক্ষ গোয়েন্দা। আশ্চর্য! ডাক্তারবাবুর অজ্ঞাত বন্ধুর অভাব নেই দেখছি। ওদিকে আবার একজন অপরিচিত উকিল এসে মাধববাবুকে এই মামলায় সাহায্য করছেন। বাহ! তিনি কে? চিনি না। নাম বললেন বিপিন কৃষ্ণ, কলকাতার উকিল। মামার সঙ্গে আলাপ ছিল? সুরেন্দ্রবাবুর মুখে তো এ নাম শুনিনি কখনো, তবে লোকটা ভারী অসভ্য। বাদ দাও, উকিল, গোয়েন্দা, পুলিশ, ওদের ধরনটাই ওই রকম। এখন মামা খালাস পেলেই বাঁচি। এদিকে ইন্দুবালা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। তার স্বামী দীনেন্দ্র কুমার আরও উন্মাদ হয়ে উঠেছে। এরই মধ্যে হুগলির দায়রায় বরেন্দ্রনাথের বিচার শুরু হলো। সুহাসিনী কলকাতা থেকে বড় বড় কৌশলী আনাবার জন্য মাধবলালকে বারবার অনুরোধ করে পাঠালেন, কিন্তু মাধবলাল বলে দিলেন যে তার কোনো প্রয়োজন নেই। দীর্ঘদিন মোহনলালেরও কোনো পাত্তা নেই। সুহাসিনী চিন্তিত হয়ে পড়লেন। বিচারের কাজ শুরু হলো। আদালত লোকে লোকারণ্য। একদিকে সরকারি উকিল, অন্যদিকে মাধবলাল। বরেন্দ্রনাথের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ জোগাড় করা হয়েছিল তা একে একে বিবরণ সহ পেশ করা হলো। এরপর সাক্ষীদের ডাক পড়ল। মাধবলাল চুপচাপ বসে রইলেন। কোনো সাক্ষীকেই জেরা করলেন না। কেবল মৃতদেহ পরীক্ষা করেছিলেন যে ডাক্তার, তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি মৃতদেহের ক্ষতস্থান ভালো করে পরীক্ষা করেছেন তো? ভালো করে পরীক্ষা করাই তো আমাদের কাজ। সে কথা জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি আপনি এই মৃতদেহটি ভালো করে পরীক্ষা করেছেন কি না? নিশ্চয়ই করেছি। এই ছোড়ার আঘাতেই কি তার মৃত্যু হয়েছে? না, এই ছোড়া ক্ষতস্থানের তুলনায় অনেক ছোট এবং সরু। এর থেকে আরো চওড়া এবং লম্বা ছোড়ার আঘাতেই মৃত্যু ঘটেছে। তাহলে এই ছোড়ায় গোপাল খুন হয়নি? না না। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই, ইওর অনার। অনুমতি দিলে আমি কেবল একটিমাত্র সাক্ষীকে ডাকব। সাক্ষীর নাম দীনেন্দ্র কুমার। দীনেন্দ্র কুমার কাঠগড়ায় এসে দাঁড়ালো। সকলে বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। মাধবলাল বললেন, সরকারি উকিলবাবু পাছে বলেন যে এই সাক্ষীর মাথা খারাপ, এ উন্মাদ। সেই কারণে আমি প্রার্থনা করি হাকিমের সামনে ডাক্তারবাবু একে প্রথমে একবার পরীক্ষা করুন। বিচারকের নির্দেশে সরকারি ডাক্তার দীনেন্দ্রকে ভালো করে পরীক্ষা করে জানালেন,
না না, আগে মাথা খারাপ থাকলেও বর্তমানে এখন সম্পূর্ণ স্বাভাবিক, প্রকৃতিস্থ, আমি যা দেখছি। মাধবলাল বললেন, দীনেন্দ্র, আসল ঘটনা কি ঘটেছে হাকিমকে সব খুলে বলো। দীনেন্দ্র বলতে শুরু করলো। যেদিন যেদিন গোপাল আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল, সেদিন থেকেই তাকে খুন করার চেষ্টায় ছিলাম, কিন্তু কিন্তু ঠিক সুবিধে করে উঠতে পারছিলাম না। একদিন সুযোগটা পেয়ে গেলাম। সেদিন রাত্রে গোপাল মাতাল হয়ে ডাক্তারবাবুর বাড়ির দিকে যাচ্ছিল, আর আমিও ছোড়াটা হাতে নিয়ে তার পেছন পেছন গেলুম। দেখলুম সে ডাক্তারবাবুর বাগানের বেড়ার উপর ভর দিয়ে ঝুঁকে পড়ে কি যেন দেখছে। সেই সুযোগে ছোড়াখানা সজোরে পরপর 3 বার বসিয়ে দিলুম। সে একটা গোঙানির মতো আওয়াজ করে নিচে পড়ে গেল। আমি তাকে টেনে ঝোপের ভেতর রেখে দিয়ে সুহাসিনীর বাড়ির দিকে ছুটে গেলুম। তাকে আমি সব কথা খুলে বলি। এ সংসারে একমাত্র তিনি আমায় বোঝেন। সব কথা শুনে তিনি তার মামার সঙ্গে আলোচনা করবেন বলে ওই দুর্যোগের মধ্যেই আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। আমরা যখন ডাক্তারবাবুর বাড়ির কাছাকাছি এসেছি, দেখলুম 2 লোক সেখানে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ফেলবে বলে ধরা পড়ে যাওয়ার ভয়ে সুহাসিনী আমাকে নিয়ে তার বাড়িতে আবার ফিরে গেল। আমরা যখন ফিরে আসছি, দেখলুম ডাক্তারবাবুর ঘরের জানালাটা একবার খুলে গেল। তিনি আমাদের দেখেছেন কিনা জানি না। এতদিন এসব কথা কাউকে বলিনি, কিন্তু যখন দেখলুম আমার দায় ডাক্তারবাবুর ওপর বর্তাচ্ছে, তখন সব কথা প্রকাশ করতে বাধ্য হলুম। আমার আয়ু আর বেশি দিন নেই ধর্মাবতার। শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে। মরার আগে এক বর্ণ মিথ্যে বলবো না হুজুর। যা বললুম তা সম্পূর্ণ সত্যি। কথা শেষ করে দীনেন্দ্র কুমার কাশতে কাশতে কাঠগড়াতেই বুক চেপে বসে পড়ল। আদালত সেদিনের মতো মুলতুবি হয়ে গেল। পরদিন আবার মোকদ্দমা শুরু হলে প্রথমেই সরকার পক্ষের উকিল উঠে বললেন, ধর্মাবতার, দীনেন্দ্র যে খুন স্বীকার করছে তা অন্য কোনো সাক্ষীর দ্বারা প্রমাণিত না হলে তা তো গ্রাহ্য হতে পারে না। মাধবলাল উঠে দাঁড়িয়ে বললেন, অবশ্যই আমার অন্য সাক্ষীও আছে। এরপর তিনি সাক্ষী হিসাবে সুহাসিনীকে ডাকলেন। দীনেন্দ্র যা বলেছিল সুহাসিনীও সেই একই কথা বললেন, কিন্তু সরকার পক্ষের উকিল বললেন, ইনি আসামির আত্মীয়া, মোকদ্দমার সমস্ত খরচ ইনি বহন করছেন। ইনি যে আসামিকে নির্দোষ প্রমাণ করতে চাইবেন, এতে আর আশ্চর্য কি? মাধবলাল বললেন, বেশ, আমার আরও সাক্ষী আছে। আমার তৃতীয় সাক্ষী মোহনলাল, বিখ্যাত ডিটেকটিভ। মোহনলালের নাম সকলেই শুনেছেন, ফলে সকলেই বেশ অবাক হলেন। মোহনলাল সাক্ষীর কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেন। মাধবলাল বললেন, আপনি এ মোকদ্দমার অনুসন্ধান করছিলেন। আপনি অনুসন্ধানে যা যা জানতে পেরেছেন এবং দেখেছেন তা আদালতে প্রকাশ করুন। মোহনলাল বলতে শুরু করলেন, চুরির তদন্তে শুধু আমি একা নই, আরও একজন নিযুক্ত হয়েছেন। তার নাম অবনীকান্ত। সৌভাগ্যের বিষয়,
এই লোকটিকে আমি খুব ভালো করেই চিনি, বুদ্ধিমান, কিন্তু টাকার জন্য সত্য বিকৃত করতে ইনি পিছপা হন না। দেখলাম চুরির দায় ইনি ডাক্তার বরেন্দ্রর ওপর চাপাতে বদ্ধপরিকর। খোঁজ নিয়ে জানতে পারলাম অবনীকান্তকে নিযুক্ত করেছেন আসলে সুরেন্দ্রনাথ। নানান কৌশলে, গোপনে, ছদ্মবেশে আমি এদের দুজনের উপর নজর রাখতে শুরু করলাম। জানতে পারলাম জহরত চুরি করেছে এরাই দুজন। ডাক্তারের ঘরে সুরেন্দ্রনাথের অবাধ যাতায়াত, সুতরাং তার ঘর থেকে ক্লোরোফর্ম আর রুমাল চুরি করতে সুরেন্দ্রবাবুর কোনো সমস্যাই হয়নি। তদন্তে আরও জানতে পারলাম ডাক্তারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সুহাসিনী দেবীর সম্পত্তি আত্মসাৎ করাই এদের মূল উদ্দেশ্য। এই কাজে এরা গোপালকে হাত করেছিল। ডাক্তারের উপর গোপালের রাগ ছিল, তার কারণটা সকলেরই জানা। গোপালকে মদ খাওয়ার টাকা জুগিয়ে তাকে দিয়ে ডাক্তার বরেন্দ্রনাথকে খুন করবার মতলব এঁটেছিল সুহাসিনী দেবীর এই দুই ছদ্মবেশী শরীর। ঘটনার দিন রাত্রে গোপালকে অনুসরণ করে আমি নিজের চোখে দীনেন্দ্রর হাতে তাকে খুন হতে দেখলাম। এই বিষয়ে দীনেন্দ্র যে বর্ণনা দিয়েছে তা সর্বৈব সত্য। সেদিন সুরেন্দ্রনাথ এবং অবনীকান্ত গোপালকে মদ খাইয়ে সেই দুর্যোগের রাতেই ডাক্তারকে খুন করার জন্য তাকে উত্তেজিত করে ডাক্তারের বাড়ির দিকে পাঠায় এবং সে কি করে না করে দেখার জন্য তার পিছু নেয়। দীনেন্দ্র গোপালকে খুন করে পালিয়ে যাওয়ার পরেই সুরেন্দ্রনাথ আর অবনীকান্ত সেখানে এসে হাজির হন। আমি খুব কাছেই একটা গাছের আড়াল থেকে ওদের লক্ষ্য করতে লাগলাম। ওরা গোপালের মৃতদেহের কাছে দাঁড়িয়ে চাপা গলায় নিজেদের মধ্যে কিছু একটা পরামর্শ করে নিল। তারপর সুরেন্দ্রনাথ ডাক্তারের বাড়ির ভেতর ঢুকে গেল। এ বাড়ি তার নখদর্পণে, সুতরাং কোথা দিয়ে ঢুকতে হবে তা সে জানত। কিছুক্ষণ পর সে ফিরে এলো। আমি সুযোগ বুঝে আর একটু কাছে এগিয়ে গেলাম। দেখলাম সুরেন্দ্রনাথ অবনীকান্তের নির্দেশ মতো একখানা ছোড়া মৃত গোপালের ক্ষতস্থানে বিধিয়ে দিল আর হাতে একটা রুমালও জড়িয়ে দিল। তারপর দুজনে মিলে মৃতদেহ টেনে ডাক্তারের বাগানের ভেতর নিয়ে গেল। আমিও সাবধানে এগিয়ে গেলাম। দেখলাম বাগানের এক কোণায় একটা বড় ভাঙা গর্ত মতো ছিল। ওরা মৃতদেহটা সেখানে ফেলে দিয়ে আশপাশ থেকে পাতা আর মাটি টেনে নিয়ে চাপা দিয়ে দিল। ওদের উদ্দেশ্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। গোপালকে দিয়ে ডাক্তারকে খুন করাতে না পেরে গোপালের মৃতদেহটাকেই কাজে লাগিয়ে ডাক্তারকে ফাঁসিতে ঝোলাতে চাইছে। এদিকে সেই রাতেই সুহাসিনী যখন দীনেন্দ্রকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে দুজন লোক দেখে আবার ফিরে যাচ্ছিলেন, তখন যে কোনো কারণেই হোক ডাক্তার বরেন্দ্র তার ঘরের জানলাটা একবার খুলেছিলেন এবং দীনেন্দ্র ও সুহাসিনীকে দেখেও ছিলেন। পরে যখন মাধববাবুর সঙ্গে বাগানে গিয়ে তিনি গোপালের মৃতদেহ আবিষ্কার করলেন, তখন পরিষ্কার বুঝে গেলেন যে গোপালকে দীনেন্দ্রই খুন করেছে। কারণ গোপাল তার স্ত্রী ইন্দুবালাকে নিয়ে পালিয়ে যাওয়ায় গোপালের উপর দীনেন্দ্র রাগ ছিল। সেই প্রতিহিংসাই সে চরিতার্থ করেছে। কিন্তু দীনেন্দ্রর সঙ্গে সুহাসিনীকে দেখেই তিনি চিন্তায় পড়ে গেলেন। এই ঘটনা প্রকাশ পেলে পাছে সুহাসিনী জড়িয়ে পড়ে, এই আশঙ্কায় তিনি কোনো কথা প্রকাশ করলেন না। খুনের দায় যখন নিজের উপর এসে পড়ল, তখনও ভগিনীর বিপদের কথা ভেবেই আত্মপক্ষ সমর্থন করতে রাজি হলেন না। যখন দেখলাম মাধববাবু ডাক্তার বরেন্দ্রনাথের পক্ষে মামলা লড়বার জন্য তৈরি হচ্ছেন, তখন আমি বিপিন কৃষ্ণ নাম নিয়ে উকিল পরিচয় দিয়ে ছদ্মবেশে ওর সঙ্গে দেখা করলাম। গোপনে ওকে সব কথা জানালাম। আজ ওরই ডাকে সাক্ষী হিসাবে এসে মহামান্য আদালতে সব প্রকাশ করলাম। ইওর অনার, আমার আর কিছু বলার নেই। আদালত কক্ষ একেবারে নিস্তব্ধ। পিন পড়ার শব্দ যেন পাওয়া যাবে। মাধবলাল উঠে বললেন, সম্ভবত আমার আর কোনো সাক্ষী ডাকবার প্রয়োজন হবে না। আমি আর কোনো দীর্ঘ বক্তৃতাও করতে চাই না। আদালতের বিবেচনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সরকার পক্ষের উকিল উঠে বললেন, এই অবস্থায় আমারও আর কিছু বলবার নেই হুজুর।
মাধববাবু আগে আমাকে এসব কথা জানালে বোধহয় আদালতের এতটা সময় নষ্ট হতো না। জুরিদের সাথে একমত হয়ে বিচারক ডাক্তার বরেন্দ্রনাথকে নির্দোষ ঘোষণা করলেন। বরেন্দ্রনাথ বেকসুর খালাস পেয়ে গেলেন। দীর্ঘদিনের মানসিক টানাপোড়েন এবং বন্দিদশা থেকে মুক্ত হয়েও আদালত থেকে বেরিয়ে এসে ডাক্তার বরেন্দ্রনাথ কিন্তু তখনই বাড়ি ফিরতে রাজি হলেন না। মাধবলাল এবং মোহনলালকে বললেন, চলো হে, পাগলটাকে একবার দেখে আসি। কিন্তু সেখানে গিয়ে জেল দারোগার কাছ থেকে জানা গেল শারীরিক অবস্থার অবনতির কারণে দীনেন্দ্রকে জেল হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালে গিয়ে তিনজনেই তার সঙ্গে দেখা করলেন। একটা আলাদা ঘরে মৃত্যুশয্যায় শুয়ে আছে দীনেন্দ্র। আইন মোতাবেক দরজার কাছে একজন পাহারাদার ছিল। বেরিয়ে আসবার সময় বরেন্দ্রনাথ তাকে বললেন, বৃথাই পাহারা দিচ্ছ হে। মাধবলাল ও মোহনলালকে সঙ্গে নিয়ে বরেন্দ্রনাথ নিজের বাড়ি ফিরে এলেন। তাকে দেখেই একজন ভৃত্য এসে বলল, বাবু, প্রায় ঘন্টাখানেক হলো সুরেন্দ্রবাবু আপনার ঘরে ঢুকে খেয়ে হেঁটেছে। সুরেন আমার ঘরে? হ্যাঁ বাবু। মোহনলাল বললেন, চলো তো দেখি। বন্ধ দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া গেল না। দরজা ভেঙে ভিতরে ঢুকতে হলো। ভিতরে ঢুকে সবাই একেবারে স্তম্ভিত হয়ে গেল। ছাদের কড়িকাঠ থেকে দড়িতে বাঁধা সুরেন্দ্রনাথের দেহ ঝুলছে। বরেন্দ্রনাথ তখনই চিৎকার করে চাকরদের ডেকে দেহ নামিয়ে আনতে গেলেন, কিন্তু মোহনলাল বাধা দিয়ে বললেন, অনেকক্ষণ আগেই মারা গেছে, এখন বাকি কাজ পুলিশের, তুমি হাত দিও না। ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে দেখলেন বিছানার ওপর একটা খোলা চিঠি, হাতের লেখা সুরেন্দ্রনাথের। বরেন্দ্রনাথ সেটা তুলে নিলেন। তিনজনেই একসঙ্গে দেখলেন তাতে লেখা রয়েছে, ডাক্তারবাবু, নিজের শাস্তি আমি নিজেই দিলাম। ফাঁসির দড়ি আর গলার দড়ির মধ্যে খুব একটা তফাৎ তো নেই। সুহাসিনীকে বলবেন সে যেন আমাকে ক্ষমা করে দেয়। তার জহরতগুলো আপনারই বাগানের কাঁঠাল গাছের নিচে পুঁতে রেখেছি, একটিও এদিক ওদিক হয়নি। বরেন্দ্রনাথ খানিকক্ষণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর চিঠিখানা হাতের মুঠোয় দলা পাকিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু মোহনলাল সেটা নিয়ে নিজের কাছে রেখে দিয়ে বললেন, ফেলো না, কাজে লাগবে। এদিকে বরেন্দ্রনাথের ফিরে আসার খবর পেয়ে সুহাসিনী ছুটতে ছুটতে আসছিলেন তার মামার বাড়িতে। বরেন্দ্রনাথ ঘরের বাইরে বেরিয়ে আসতেই মুখোমুখি দেখা হয়ে গেল মামা ভাগ্নির। মামাকে দেখেই সুহাসিনীর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বরেন্দ্রনাথ দুহাত বাড়িয়ে দিলেন ভাগ্নির দিকে। সুহাসিনী ছুটে এসেই মুখ গুঁজে দিলেন মামার বুকের নিশ্চিন্ত আশ্রয়ে। শুনছিলেন পাঁচকড়িদের গল্প জোড়া খবরে জহরত। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সুহাসিনী ও দাসী সঙ্গীতা, বরেন্দ্র সঞ্জয়, অবনীকান্ত অতনু, দীনেন্দ্র ও সুরেন্দ্র সঞ্জিত, চেলা সংলাপ, সরকারি উকিল এবং মোহনলাল অপু, ডাক্তার ইন্সপেক্টর মাধবলাল এবং গল্প পাঠিয়েছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।